আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে আজকে আরেকটি নতুন ক্লাসে চলে আসলাম। বলো, কি অবস্থা তোমাদের? আমাদের তো কালকেই দেখা হয়েছিল, তাই না? আমরা আরেকটা নতুন ক্লাসে চলে আসলাম। তোমরা কি দেখতে পাইতেছ? দেখতে পাচ্ছে সাকিব? আচ্ছা, আমরা একটু সময় চেয়ে নিচ্ছি, 2 মিনিট। হ্যাঁ, আমরা একটু 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমাদের একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য। হুম, তুমি এর ওইখানে যাও, আমি কথা বলতে থাকি। এই যে এখন দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, একটু সমস্যা হচ্ছিল, এখন ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। ঠিক আছে না এখন? হ্যাঁ, না, কিছুই নষ্ট হয়ে যায়নি। তোমাদের কি অবস্থা বলো? কালকেই তো দেখা হইলো আমাদের, আজকে আবার দেখা হইলো। এখন অল ক্লিয়ার, তাই না? আসো। হ্যাঁ, আমরা জানি। আমরা কালকে ফুসফুসের কাজ পড়াই নাই, আমরা পড়াবো পড়াবো, সমস্যা নেই, আমাদের এই চ্যাপ্টার শেষ হয়নি এখন। ঠিক আছে। হ্যাঁ প্লিজ, হ্যাঁ হ্যাঁ, এই যে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ নিয়ে একটা প্রশ্ন করছিলাম। আচ্ছা, এটা আজকে মনে করে দিও, হ্যাঁ। আচ্ছা, আমরা পড়ালেখা শুরু করি। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। এই চ্যাপ্টারটা খুবই ইজি। আমাদের আর সর্বোচ্চ আমাদের 2টা ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ করতে। এরপর আমরা সিকিউ এমসিকিউ সলভ করলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, লিখে লিখেই পড়াবো, সমস্যা নেই। হ্যাঁ, আজকে ওয়ানাম ভাইয়ের বডি থেকে নিয়ে আসছি। ব্রাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন পড়াচ্ছি পড়াচ্ছি পড়াচ্ছি। এগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন, এগুলো কি কাজ করে পড়াচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমফার ভাই বিয়ে তো শুক্রবারে, আজকে কি বার? আজকে বুধবার। আমার মতো মেডিকেলে চান্স পাইতে হলে এখন গণিত কমপক্ষে 3 ঘন্টা পড়তে হবে, তাই না? আচ্ছা, আসো আমরা শুরু করি। তো যারা কালকে ক্লাস করো নাই, তো তাদের জন্য আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ বিন তৌহিদ, ঢাকা মেডিকেল কলেজ 17 ব্যাচ, তাই তো? আসো, আস্তে পড়াবো। আচ্ছা, আস্তে পড়াবো। যারা আগের ক্লাস করো নাই, তোমরা হচ্ছে আগের ক্লাসটা অবশ্যই ফেসবুক থেকে অথবা ওয়েবসাইট থেকে বা হচ্ছে ইয়ে থেকে করে নিবা। ঠিক আছে। আচ্ছা, আসো। আজকে আমরা কি কি শিখবো? আজকে আমরা শিখবো যে হচ্ছে আমরা প্রশ্বাস নিঃশ্বাস কিভাবে নিচ্ছি। আজকে আমরা শিখবো হচ্ছে আমাদের দেহে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবহন হয়। আর এরপরে হচ্ছে শ্বাসরঞ্জক হিসেবে আমাদের দেহে হিমোগ্লোবিন কিভাবে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, আসো। তো ফার্স্টই হচ্ছে আমরা পড়বো যে হচ্ছে আমাদের দেহে শ্বাস প্রশ্বাস কিভাবে নিতে হয়। ঠিক আছে, আমরা নিঃশ্বাস কিভাবে নিব, আমরা প্রশ্বাস কিভাবে নিব। ঠিক আছে। তা আমি আগে স্লাইডে না যাই, আমি আগে হচ্ছে তোমাদেরকে একটু লিখাই। হুম। তো শ্বাস প্রশ্বাস আমাদের দেহে কিভাবে হয় দেখো। শ্বাস প্রশ্বাস আমাদের দেহে কিভাবে হয়? প্রশ্বাস কি? এই যে আমি শ্বাস নিচ্ছি, এটা হচ্ছে প্রশ্বাস। শ্বাস ছেড়ে দিচ্ছি, এটা হচ্ছে কি? নিঃশ্বাস। শ্বাস নিচ্ছি, প্রশ্বাস। শ্বাস ছেড়ে দিচ্ছি, এটা হচ্ছে কি? প্রশ্বাস, নিঃশ্বাস। তাহলে শ্বাস গ্রহণ করাকে বলে প্রশ্বাস, শ্বাস ত্যাগ করাকে কি বলে? নিঃশ্বাস। তো আমাদের দেহে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগের ক্ষেত্রে 2টা পেশি কাজ করে। কয়টা পেশি কাজ করে? মানে আমাদের ফুসফুসকে সংকুচিত এবং প্রসারিত, প্রসারিত এবং সংকুচিত করার ক্ষেত্রে 2টি পেশি কাজ করে। তো ফার্স্টে হচ্ছে আমরা একটু পেশিগুলোর নাম মনে রাখি। একটা পেশি হচ্ছে ডায়াফ্রাম, একটা পেশি হচ্ছে কি? ডায়াফ্রাম। আর আরেকটা পেশি হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল।
আচ্ছা, এইবার আপনারা কোশ্চেন করবেন যে ভাইয়া তাহলে ডায়াফ্রাম কোনটা, ইন্টারকোস্টাল পেশি কোনটা? ডায়াফ্রাম তো আমি এখন দেখাতে পারবো না, ডায়াফ্রাম আমি তোমাদের একটু পরে দেখাবো। এই যে উপরে আমাদের এই যে ফুসফুস, এই ফুসফুসের উপরে যে অংশটা সেইটাকে বলতেছে হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। আমাদের ফুসফুসের উপরে যে অংশটা তাকে বলতেছে হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। এই যে তোমাদের সবার ফুসফুসের উপরে যে অংশ এটাকে বলে ইন্টারকোস্টাল পেশি, ঠিক আছে? তো আমরা এখন পড়তেছি কি প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, আমরা কিভাবে শ্বাস নেই, কিভাবে আমরা শ্বাস ত্যাগ করি, মানে আমরা হচ্ছে নিঃশ্বাস নেই, কিভাবে হচ্ছে আমরা প্রশ্বাস, ঠিক আছে? তো প্রথমে দুইটা পেশি আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে কাজ করে, একটা হচ্ছে ডায়াফ্রাম, একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ডায়াফ্রাম হচ্ছে কি নিচের দিকে থাকে ফুসফুসের, আর ইন্টারকোস্টাল পেশি হচ্ছে কি এই যে আমাদের উপরের অংশ। হ্যাঁ, এইবার আসো তোমাদেরকে দেখাই যে হচ্ছে এই যে এই যে দেখো আমাদের এটা হচ্ছে কি অ্যানাম ভাইয়ের ফুসফুস, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানাম ভাইয়ের ফুসফুস। এইবার এই ফুসফুস কি হচ্ছে প্রতিনিয়ত সংকুচিত প্রসারিত হচ্ছে। এই যে আমি তোমাদের যে বলতে পারতেছিলাম না যে হচ্ছে ডায়াফ্রাম কোনটা, এই যে দেখো নিচের এটা হচ্ছে ডায়াফ্রাম, এই যে নিচে লাল কালারের এই যে বিশাল এটাই হচ্ছে ডায়াফ্রাম, দেখছি? এই যে এই এই যে যে বারবার যে লিখতেছো কশেরুকা কোনটা, কশেরুকা হচ্ছে এই যে পিছনের দিকে যে অস্থিটা থাকে ওইটাকে বলে কশেরুকা, ঠিক আছে? আচ্ছা, আর এই যে এটা এত বড় করে দেখাচ্ছি, দেখো এই যে নিচের দিকে যে এই লাল কালারের যে অংশটা এইটাকে বলে হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম কেমন দেখছি? ডায়াফ্রাম কেমন? আচ্ছা, আর এই যে দেখো আমাদের ফুসফুস, এই হচ্ছে কি আমাদের ফুসফুস, ডান ফুসফুস বাম ফুসফুস। এই যে ডান ফুসফুস, ভিতরে এগুলা কি দেখা যাচ্ছে? কালকে আমরা পড়ছিলাম ভিতরে এগুলো হচ্ছে ব্রঙ্কিওল, কালকে আমরা পড়েছিলাম ভিতরে এগুলা কি ব্রঙ্কিওল, এটা হচ্ছে বাম ফুসফুস। দেখি কালকের পড়া মনে করি ডান ফুসফুসের কয়টা অংশ ছিল বলো দেখি, মনে করি ডান ফুসফুসের কয়টা অংশ ছিল আর বাম ফুসফুসের কয়টা অংশ ছিল বলো? ডান ফুসফুসে কয়টি অংশ ছিল এবং বাম ফুসফুসে কয়টি অংশ ছিল? ডান ফুসফুসে কয়টা ছিল? তিনটা, এই যে তিনটা, এই দেখো ডান ফুসফুসে তিনটা, 1 2 3, স্পষ্ট করে বোঝা যাচ্ছে না? ডান ফুসফুসে তিনটা লোব। বাম ফুসফুসে কয়টা ছিল? এই যে দেখো এক্সাক্ট কয়টা ছিল? দুইটা, এই যে এক্সাক্ট দুই ভাগে বিভক্ত, তাই না? এই হচ্ছে আমার বাম ফুসফুস, এই হচ্ছে আমার কি ডান ফুসফুস, এই হচ্ছে আমার কি ডান ফুসফুস। এবার ডান আর বামের মাঝখানে ডান আর বামের মাঝখানে এই যে কি আমাদের হার্ট, এই কি আমাদের হার্ট। ওই যে একজন জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া ডায়াফ্রামের মধ্যে অন্ননালীর ছিদ্রটা কোথায় থাকে, এই দেখো অন্ননালীর ছিদ্র, এই যে আমি যদি ডায়াফ্রামকে নিচের দিক থেকে দেখি, ঠিক আছে, সাপোজ আমি এই যেভাবে দেখতেছি ডায়াফ্রামকে, হ্যাঁ, তাহলে এই হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে অন্ননালী আসে, আর এই হচ্ছে আমাদের ফুসফুস, এই হচ্ছে ডায়াফ্রাম, এই দুইটা হচ্ছে কি ডান ফুসফুস বাম ফুসফুস, বাম ফুসফুসের নিচে হচ্ছে আমাদের হার্ট। এরা এখন কি করতেছে দেখো প্রতিনিয়ত সংকুচিত প্রসারিত হচ্ছে, এরা কি করতেছে প্রতিনিয়ত সংকুচিত প্রসারিত হচ্ছে, তাই না? তো ফুসফুসটা দেখতে চিকেনের মতো লাগতেছে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফুসফুস, এই যে ডান পাশে ভিতরের গুলা হচ্ছে কি এগুলো হচ্ছে ব্রঙ্কিওল। এবার দেখো এটা কি ক্রমাগত ফুসফুসটা কি হচ্ছে সংকুচিত প্রসারিত হচ্ছে, নিচেরটা ডায়াফ্রাম আর সামনের দিকে তো এখন দেখা যাচ্ছে না, সামনের দিকে এটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি, ঠিক আছে? গেল, তাহলে আমাদের এইখানের হিসেব গেল শেষ। এবার আমরা আবার আমাদের পড়ায় ব্যাক যাই, এবার হচ্ছে আমরা আবার আমাদের পড়ায় ব্যাক করি, হ্যাঁ? তো আসো, তো আচ্ছা একটু আগে বললাম যে আমাদের কয়টা পেশি কাজ করবে? দুইটা পেশি, তাই না? কয়টা পেশি কাজ করবে? দুইটা পেশি, একটা হচ্ছে কি
ডায়াফ্রাম, একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। এইবার প্রশ্বাসের সময় কি হবে দেখো, প্রশ্বাসের সময় ইজিলি মনে রাখো, প্রশ্বাসের সময় প্রথমে আমাদের মস্তিষ্ক পর্যন্ত হচ্ছে একটা উদ্দীপনা যাবে, মস্তিষ্ক পর্যন্ত একটা কি যাবে, উদ্দীপনা যাবে। কিসের মাধ্যমে যেতে পারে, দুইটা স্নায়ুর মাধ্যমে যেতে পারে। আমাদের প্রথমে কি মস্তিষ্ক পর্যন্ত একটি উদ্দীপনা যাবে। তাহলে ফার্স্টে হচ্ছে এই আমার মস্তিষ্ক, এই মস্তিষ্ক পর্যন্ত কি হবে, দুইটি স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা যাবে। কি কি স্নায়ু, আচ্ছা একটা স্নায়ুর নাম হচ্ছে বেগাস স্নায়ু, আরেকটা স্নায়ুর নাম হচ্ছে ফ্রেনিক স্নায়ু। ঠিক আছে, একটা স্নায়ুর নাম হচ্ছে বেগাস স্নায়ু, একটা স্নায়ুর নাম হচ্ছে ফ্রেনিক স্নায়ু। এই দুইটা স্নায়ু করবে কি, ফুসফুস থেকে যে উদ্দীপনাটা যাবে, ফুসফুস থেকে যে উদ্দীপনাটা যাবে, তো ব্রেইন এবার এদেরকে আদেশ দিবে যে যাও তোমরা প্রশ্বাস করো, মানে তোমরা শ্বাস গ্রহণ করো। তো এই শ্বাস গ্রহণের জন্য ফুসফুসের দৈর্ঘ্য কি বাড়তে হবে না কমতে হবে বলো তো? মানে আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন কি ফুসফুস প্রসারিত হয় না সংকুচিত হয়? আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন কি ফুসফুস প্রসারিত হয় নাকি সংকুচিত হয় বলো দেখি, বলতে পারো নাকি? আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন কি ফুসফুস কি হবে, প্রসারিত হবে, ফুসফুস কি হবে, প্রসারিত হবে, তাই না? তো প্রসারিত করার জন্য এখন হচ্ছে ফুসফুসকে ব্রেইন হচ্ছে কি উদ্দীপনা দিবে যে যাও তুমি প্রসারিত হও। এবার ফুসফুসে কি করতে হবে, প্রসারিত হতে হবে। এখন ফুসফুসের প্রসারণ ডিপেন্ড করে দুইটা পেশির উপরে, এই যে আমরা একটু আগে বলছি, একটা কি ডায়াফ্রাম, একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। তো এবার ফুসফুস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ফুসফুসের দৈর্ঘ্য কিভাবে বৃদ্ধি পাবে, ফুসফুসের দৈর্ঘ্য কিভাবে বৃদ্ধি পাবে, দুইটা ভাবে বৃদ্ধি পাবে। এক হচ্ছে আমার ডায়াফ্রাম সংকুচিত হবে, আরেক হচ্ছে আমার ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হবে। তাহলে আমার ফুসফুস প্রসারিত হওয়ার জন্য আমার দুইটা কাজ করতে হবে। এক হচ্ছে ইন্টারকোস্টাল পেশি, এরাও হচ্ছে কি হবে, তুলনামূলক সংকুচিত হবে, এবং ডায়াফ্রামও হচ্ছে সংকুচিত হবে। তার ব্যস্ত, হ্যাঁ এদের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এদের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তো দেখো, আচ্ছা তাহলে তোমরা বলো এখানে ডায়াফ্রাম হচ্ছে সংকুচিত হচ্ছে, ডায়াফ্রাম হচ্ছে কি হচ্ছে, সংকুচিত হচ্ছে, এবং তার সাথে হচ্ছে ইন্টারকোস্টাল পেশি কি হচ্ছে বলো দেখি, ইন্টারকোস্টাল পেশি কি সংকুচিত হবে নাকি প্রসারিত হবে? ডায়াফ্রাম সংকুচিত হবে, ডায়াফ্রাম কি হবে, সংকুচিত হবে। ইন্টারকোস্টাল পেশির কি হবে বলো, ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হবে নাকি প্রসারিত হবে? এই যে আমাদের উপরের যে পেশিটা, এটা কি হবে, আমাদের এই যে উপরের যে পেশিটা, এটার কি হবে বলো, আমাদের উপরে এই যে পেশিটা, এটার কি হবে, প্রসারিত হবে। এটার কি হবে, প্রসারিত হবে। ঠিক আছে, তখন হচ্ছে আমার কি ফুসফুসের আয়তন বৃদ্ধি পাবে, ফুসফুসের আয়তন বৃদ্ধি পাইলে কি হবে, ফুসফুসের আয়তন বৃদ্ধি পাবে, ফুসফুসের আয়তন বৃদ্ধি পেলে তখন কি হবে, ফুসফুসের ভেতরে বায়ু প্রবেশ করবে, কি করবে, বায়ু প্রবেশ করবে। ফুসফুসের ভেতরে কি হবে, বায়ু প্রবেশ করবে। তাহলে শ্বাস গ্রহণের সময় আমার কে সংকুচিত হবে, ডায়াফ্রাম সংকুচিত হবে,
এবং ইন্টারকোস্টাল পেশি কি হবে? প্রসারিত হবে। ইন্টারকোস্টাল পেশি কি হবে? এই যে উপরের পেশিটা, এটা হচ্ছে প্রসারিত হবে। এইবার যখন আমরা শ্বাস ছেড়ে দিব, মানে আমরা যখন নিঃশ্বাস নিব, নিঃশ্বাস, তখন কি হবে? সেম, মস্তিষ্ক থেকে উদ্দীপনা আসবে, মস্তিষ্ক থেকে উদ্দীপনা আসবে কি? ফ্রেনিক এবং ভেগাস স্নায়ুর মাধ্যমে। ফুসফুস কি হবে? এবার সংকুচিত হবে, ফুসফুস সংকুচিত হবে, সংকুচিত, এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড কিভাবে বের হবে? তার উল্টা হবে। আগেরবার কি ছিল? ডায়াফ্রাম সংকুচিত হচ্ছিল। আগেরবার কি ছিল? ডায়াফ্রাম সংকুচিত হচ্ছিল। এবার হচ্ছে ডায়াফ্রাম প্রসারিত হবে। এবার কি হবে? ডায়াফ্রাম প্রসারিত। আর ইন্টারকোস্টাল পেশি কি হবে? সংকুচিত হবে, ইন্টারকোস্টাল ঠিক আছে, ইন্টারকোস্টাল সংকুচিত হবে। তাহলে দেখো একেবারে সহজ হিসাব, শ্বাস নিচ্ছি, ফুসফুস কি হইতে হবে? প্রসারিত হইতে হবে। কিভাবে প্রসারিত হবে? এক হচ্ছে ডায়াফ্রামটা সংকুচিত হবে, আরেকটা হচ্ছে কি ইন্টারকোস্টাল পেশি প্রসারিত হবে। নিঃশ্বাস উল্টা কাজ করতেছি, শ্বাস ছেড়ে দিচ্ছি। নিঃশ্বাসে কি হচ্ছে? আমরা উল্টা কাজ করতেছি, শ্বাস ছেড়ে দিচ্ছি। তখন কি হবে? ফুসফুস সংকুচিত হবে। ফুসফুস কখন সংকুচিত হবে? যখন ডায়াফ্রাম প্রসারিত হবে এবং ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হবে। ইন্টারকোস্টাল পেশি কি? আমরা ফার্স্টে আরেকবার বলছি, আবার বলতেছি, এই যে আমাদের সামনে যে পেশিটা, এটাকে বলা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। এই আমাদের সামনে বরাবর যে পেশিটা, এটাকে বলা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। আমরা বুঝতে পারছি সংকোচ প্রশ্বাস নিঃশ্বাস কিভাবে হয়। তো প্রশ্বাস নিঃশ্বাস দুই ক্ষেত্রেই উদ্দীপনা যাবে কিসের মাধ্যমে? ব্রেইন পর্যন্ত, ফ্রেনিক এবং ভেগাস স্নায়ুর মাধ্যমে। আচ্ছা, এবার বইয়ের মধ্যে দেখবা তোমরা এক জায়গায় লেখা আছে যে অনুদৈর্ঘ্য হচ্ছে, অনুদৈর্ঘ্য ভাবে প্রসারিত হচ্ছে। অনুদৈর্ঘ্য মানে হচ্ছে লম্বা বরাবর, এই যে আমাদের বডি লম্বা বরাবর প্রসারিত হচ্ছে ফুসফুস, ঠিক আছে। আর আরেক জায়গায় দেখবা লেখা আছে অনুপ্রস্থ ভাবে প্রসারিত হচ্ছে। অনুপ্রস্থ মানে হচ্ছে এই দুই পাশ বরাবর, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে? আমার দুই ক্ষেত্রেই হচ্ছে ফ্রেনিক এবং ভেগাস স্নায়ু, এই দুইটাই কি স্নায়ু। এই স্নায়ুর মাধ্যমে ফার্স্টে মস্তিষ্ক পর্যন্ত উদ্দীপনা যাচ্ছে। মস্তিষ্ক হচ্ছে তোমার ফুসফুসকে বলতেছে তুমি প্রসারিত হও। যখন ফুসফুসকে বলবে প্রসারিত হবে, ফুসফুস করবে কি? ডায়াফ্রামকে সংকুচিত করবে, ইন্টারকোস্টাল পেশিকে প্রসারিত করবে, ঠিক আছে। আবার যখন নিঃশ্বাসের সময় হচ্ছে, আচ্ছা, ইন্টারকোস্টাল, ঠিক আছে। আর নিঃশ্বাসের ক্ষেত্রে দেখো, নিঃশ্বাসের ক্ষেত্রে হচ্ছে তোমার মস্তিষ্কে হচ্ছে ফ্রেনিক এবং ইয়ের সাহায্যে ভেগাস স্নায়ুর মাধ্যমে আবার যাবে, ফুসফুসে বা সংকুচিত হবে, ডায়াফ্রাম প্রসারিত হবে, ইন্টারকোস্টাল পেশি হচ্ছে সংকুচিত হবে। ডায়াফ্রাম প্রসারিত হবে, ইন্টারকোস্টাল পেশি হচ্ছে কি হবে? সংকুচিত হবে, ঠিক আছে। বুঝতে পারছি? বুঝতে পারছি। ফ্রেনিক এবং ভেগাস হচ্ছে স্নায়ুর নাম, স্নায়ু 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 যেটা ব্রেনের সাথে কানেক্টেড, ঠিক আছে। আমরা এতটুকু বুঝতে পারছি। টেন্ডন কি? টেন্ডন না, টেন্ডন। টেন্ডন, টেন্ডন হচ্ছে এই যে আমাদের অস্থি আর পেশি যে একটা একটার সাথে যেখানে লেগে থাকে। হ্যাঁ, আজমল স্যারের বই হয়তো বা ফ্রেনিক এবং ভেগাসের কথা লেখা নেই, কিন্তু হচ্ছে এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, আজকের ক্লাস করতে পারবা, কালকের ক্লাসের সাথে খুব একটা কানেক্টেড না, জাস্ট আগে হচ্ছে ক্লাস করে নিলেই হবে। ভেগাস ইংলিশে লেখে BEGAS, একই কথা। এইভাবে লিখো, এইভাবে লিখো, একই কথা, সমস্যা নেই, যেইভাবেই লিখো তুমি একই কথা। আচ্ছা, তোমাদের জন্য একরকম করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, লাস্ট, আচ্ছা লাস্ট, আমরা কি শ্বাস গ্রহণ করব, তার মানে কি ফুসফুসকে প্রসারিত হইতে হবে। ফুসফুস কিভাবে প্রসারিত হবে? ফার্স্টে ব্রেইন থেকে উদ্দীপনা আসবে, কার মাধ্যমে? ভেগাস এবং ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে। ফুসফুস কি হবে? প্রসারিত হবে। কখন প্রসারিত হবে? যখন হচ্ছে আমার
ডায়াফ্রাম সংকুচিত হবে এবং ইন্টারকোস্টাল পেশি প্রসারিত হবে। ডায়াফ্রাম সংকুচিত হবে এবং ইন্টারকোস্টাল পেশি হচ্ছে প্রসারিত হবে। ঠিক আছে? আচ্ছা, এবার নিঃশ্বাসের ক্ষেত্রে উল্টা। নিঃশ্বাসের ক্ষেত্রে কি হবে? উল্টা হবে। আচ্ছা দেখো, তোমাদের কারো কারো বইয়ে হচ্ছে লেখা আছে যে হচ্ছে ইন্টারকোস্টাল পেশি প্রসারিত হয়, কারো কারো বইয়ে লেখা আছে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়। হ্যাঁ, আমার বইয়ে কি লেখা ছিল? আমার বইয়ে লেখা ছিল হচ্ছে ইন্টারকোস্টাল পেশি প্রশ্বাসের সময় সংকুচিত হয়। তো এটা নিয়ে যেহেতু এক এক বইয়ে এক একটা জিনিস লেখা, আমি হচ্ছে কালকে মানে আমাদের তো আবার নেক্সট ক্লাস আছে, নেক্সট ক্লাস আমি নিব, আমরা ওই ক্লাসে একেবারে 100% কনফার্ম হব যে হচ্ছে আসলে মানে আমি ওই ক্লাসে হচ্ছে 100% কনফার্মেশন দিব যে হচ্ছে ইন্টারকোস্টাল পেশি কখন কি হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রশ্বাস নিঃশ্বাস এখন স্যার এটা কি পরীক্ষায় আসবে? এইটা খুব একটা পরীক্ষায় আসবে না। ঠিক আছে, এইটা হচ্ছে পরীক্ষায় খুব একটা আসে না। তো তারপর আমাদের জানার দরকার, এই জন্য হচ্ছে আমরা জেনে রাখলাম। ঠিক আছে? আচ্ছা আসো, এইবার প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম দেখো। শ্বাসক্রিয়া সম্পন্ন হয় প্রশ্বাস নিঃশ্বাস। আচ্ছা, প্রশ্বাস হচ্ছে একটি সক্রিয় প্রক্রিয়া। কি? একটি সক্রিয় প্রক্রিয়া। সক্রিয় প্রক্রিয়া। সক্রিয়। আর নিঃশ্বাস হচ্ছে একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। আচ্ছা, সক্রিয় প্রক্রিয়া কি, নিষ্ক্রিয় প্রক্রিয়া কি? সক্রিয় প্রক্রিয়া হচ্ছে প্রশ্বাসের জন্য হচ্ছে শক্তির প্রয়োজন হয়। প্রশ্বাসের জন্য কি হয়? শক্তির প্রয়োজন হয়। আর নিঃশ্বাসের জন্য হচ্ছে কোনো শক্তির প্রয়োজন হয় না, এটা অটোমেটিক হয়। এই জন্য এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। তো তোমাদের বইয়ে পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে যে হচ্ছে তোমাদের নিষ্ক্রিয়, এই যে নিচের কোনটি একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া বা হচ্ছে নিঃশ্বাস কি ধরনের প্রক্রিয়া, সক্রিয় নিষ্ক্রিয় উভয়ই, একটিও নয়। ঠিক আছে, এইভাবে আসতে পারে। তো হচ্ছে প্রশ্বাস হচ্ছে একটি সক্রিয় প্রক্রিয়া, নিঃশ্বাস হচ্ছে কি একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। আচ্ছা, এবার বক্ষ গহ্বর মানে হচ্ছে বুকের খাঁচা। বুকের খাঁচা। এই যে যে খাঁচা। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এখানে কে কে কাজ করে? এই যে বললাম ডায়াফ্রাম, আর একটা হচ্ছে এই যে কি ইন্টারকোস্টাল পেশি, এগুলো আমরা বলে আসছি আগে, তাই না? আচ্ছা আসো, তারপরে কি, এটা তো আমরা পড়লাম। আচ্ছা, এবার এইটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, এগুলো হচ্ছে তোমাদের কি বইয়ের মধ্যে হচ্ছে লেখা আছে। বইয়ের মধ্যে কি লেখা আছে? ডায়াফ্রাম পেশি হচ্ছে সংকুচিত হয়, ইন্টারকোস্টাল পেশি হচ্ছে সংকুচিত হয়। আচ্ছা, আমি তোমাদেরকে ফার্স্টই হচ্ছে লিখে দিছিলাম যে এখানে কি হয়? সংকুচিত হয়। ঠিক আছে, তোমরা এই উল্টা পাল্টা বলে হচ্ছে এখানে ভেজালটা লাগাইছো। আমি এটা বলছিলাম না এটা সংকুচিত হয়। আর এই ক্ষেত্রে হচ্ছে ইন্টারকোস্টাল পেশি প্রসারিত হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে ফার্স্টে কিন্তু লিখে দিছিলাম যে ইন্টারকোস্টাল পেশিও সংকুচিত হয়, ডায়াফ্রামও সংকুচিত হয়, আর এখানে দুইটাই প্রসারিত হয়। কিন্তু তোমরা হচ্ছে সব গণহারে লিখতেছিলা যে হচ্ছে এখানে ইন্টারকোস্টাল পেশি কি হয়? সংকুচিত হয়। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমি আবার হচ্ছে এটা কেটে, কিন্তু এখন দেখো আমাদের এখানেও লেখা আছে খুব সুন্দর করে যে ইন্টারকোস্টাল পেশি কি হয়? প্রশ্বাসের সময়, এই যে প্রশ্বাসের সময় কি হয়? এরা সংকুচিত হয়। এর ফলে কি হয়? ফুসফুসের আয়তন বৃদ্ধি পায় এবং হচ্ছে ফুসফুসে বায়ু প্রবেশ করে। আচ্ছা, অনুদৈর্ঘ্য মানে কি? অনুদৈর্ঘ্য মানে হচ্ছে লম্বা বরাবর। অনুদৈর্ঘ্য মানে কি? লম্বা বরাবর। এই যে অনুদৈর্ঘ্য লম্বা বরাবর। ঠিক আছে, এই যে অনুদৈর্ঘ্য লম্বা বরাবর। আচ্ছা, আর এইখানে অনুপ্রস্থ মানে কি? অনুপ্রস্থ মানে হচ্ছে সাইড বরাবর। এই যে সাইড বরাবর, দুই সাইড বরাবর। ঠিক আছে, এই যে সাইড বরাবর। আর এখানে হচ্ছে কি? লম্বা বরাবর। অনুদৈর্ঘ্য ব্যাস বৃদ্ধি মানে হচ্ছে কি? অনুদৈর্ঘ্য ব্যাস বৃদ্ধি মানে হচ্ছে লম্বা বরাবর হচ্ছে ফুসফুসের আয়তন বৃদ্ধি পায়, আর অনুপ্রস্থ ব্যাস বৃদ্ধি মানে হচ্ছে পাশ বরাবর। এটা আমি তোমাদের একটু আগে বলছি। আচ্ছা, সো বায়ু কিভাবে প্রবেশ করে আমরা কালকে পড়ছি। ফার্স্টে ট্রাকিয়া থেকে যায় ব্রঙ্কাসে,
ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওলে, ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাসে। কালকে হচ্ছে আমরা একে দিছিলাম ঠিকঠাক মতো, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিঃশ্বাস উল্টা কি হয়, ফুসফুসের আয়তন হ্রাস পায়, এগুলো হচ্ছে আবার আগের পজিশনে ফিরে আসে, ফলে হচ্ছে কি হয়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত গুলো বায়ুগুলো কি হয় আমাদের বডি থেকে বের হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এইবার সেম, এই যে দেখো প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, বায়ু প্রবেশ করতেছে, ঠিক আছে, এগুলা হচ্ছে কি সংকুচিত হচ্ছে। আচ্ছা আসো, এই যে একটু আগে বললাম এটি একটি সক্রিয় প্রক্রিয়া, ফুসফুসের চাপ কমে যায়, আয়তন বেড়ে যায়। নিঃশ্বাস হচ্ছে কি একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে বলো প্রশ্বাস আর নিঃশ্বাসের মধ্যে পার্থক্য কি, বলো প্রশ্বাস আর নিঃশ্বাসের মধ্যে পার্থক্য কি বলো। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে ওগুলো বলে দিব, সমস্যা নেই। বলো এবার নিঃশ্বাস আর প্রশ্বাসের মধ্যে পার্থক্য কি, প্রশ্বাস আর নিঃশ্বাসের মধ্যে পার্থক্য কি বলো। একটা হচ্ছে সক্রিয় প্রক্রিয়া, একটা হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া। একটাতে হচ্ছে কি আমরা অক্সিজেন গ্রহণ করি, আর একটাতে হচ্ছে কি আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তাই তো। একটাতে হচ্ছে পেশিগুলো সংকুচিত হয়, আর একটাতে হচ্ছে পেশিগুলো কি হয় প্রসারিত হয়। গেল তিনটা, তারপরে কি, হ্যাঁ এগুলা তো আমিও বললাম তোমরাও বললা। হ্যাঁ, একটাতে হচ্ছে ফুসফুসের আয়তন বৃদ্ধি পায়, আর একটাতে হচ্ছে ফুসফুসের আয়তন হ্রাস পায়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, HW, যে প্রশ্বাস ও নিঃশ্বাসের মধ্যে পার্থক্য কি। সুন্দর করে হচ্ছে একটা বক্স করবা, বক্স করে তিনটা অংশ করবা। প্রথমে লিখবা পার্থক্যের বিষয়, তারপরে লিখবো হচ্ছে প্রশ্বাস, তারপরে লিখবো হচ্ছে নিঃশ্বাস। ঠিক আছে, বক্ষ গহ্বর মানে হচ্ছে বুকের ভেতরে যে খালি জায়গা, ওটা হচ্ছে বক্ষ গহ্বর। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের বাড়ির কাজ, একটু স্ক্রিনশট দিয়ে রাখি। আচ্ছা আচ্ছা, তোমাদের সব প্রশ্নেরই অ্যান্সার দিব শেষে, হ্যাঁ। আচ্ছা আসো, এবার আমরা নর্মালি প্রতি মিনিটে 14 থেকে 18 বার বা 16 থেকে 18 বার হচ্ছে শ্বাস নেই। আমরা প্রতি মিনিটে 14 থেকে 18 বার বা 16 থেকে 18 বার হচ্ছে শ্বাস নেই। আর শিশুরা হচ্ছে নর্মালি প্রতি মিনিটে 40 বার শ্বাস নেয়। শিশুরা হচ্ছে নর্মালি প্রতি মিনিটে কয়বার শ্বাস নেয়, 40 বার শ্বাস নেয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রশ্বাসের বায়ুতে 20.9% হচ্ছে অক্সিজেন থাকে, 0.04% হচ্ছে কার্বন ডাই অক্সাইড থাকে। নিঃশ্বাসের বায়ুতে ধরো আচ্ছা, তাহলে কথাটা হচ্ছে এরকম যে আমরা যখন শ্বাস নেই তখন ওই বায়ুটার মধ্যে 20.9% অক্সিজেন থাকে, 0.04% কার্বন ডাইঅক্সাইড থাকে। আর আমরা যখন শ্বাস ত্যাগ করি নিঃশ্বাস, তখন ওই নিঃশ্বাসের বায়ুতে 13.7% অক্সিজেন থাকে, 5.2% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে। এগুলো হচ্ছে MCQ 7 স্টার, ঠিক আছে। এগুলো হচ্ছে MCQ 7 স্টার, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আসো, তারপরে কি, তারপরে দেখো আমাদের ফুসফুসের কিছু বায়ু ধারণ ক্ষমতা আছে, মানে যেমন ফার্স্ট আসে হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম কি জিনিস, টাইডাল ভলিউম কি জিনিস, আমরা
প্রতিবার শ্বাস গ্রহণে যতটুকু অক্সিজেন গ্রহণ করি। ঠিক আছে, বা যতটুকু বায়ু গ্রহণ করি। আমরা এই যে আমি শ্বাস নিচ্ছি, ঠিক আছে, এখানে হচ্ছে কতটুকু 500 ml, এখানে হচ্ছে কতটুকু 500 ml। ঠিক আছে, আমরা প্রত্যেকবার শ্বাসে নরমালি কতটুকু হচ্ছে বায়ু গ্রহণ করি, 500 ml বায়ু গ্রহণ করি। ঠিক আছে, আমরা প্রতিবার শ্বাসে কতটুকু বায়ু গ্রহণ করি, 500 ml বায়ু গ্রহণ করি। ঠিক আছে, আচ্ছা, এবার রেজিডুয়াল ভলিউম বা অবশিষ্ট ঘনমাত্রা। ঠিক আছে, রেজিডুয়াল ভলিউম বা অবশিষ্ট ঘনমাত্রা। এই রেজিডুয়াল ভলিউম বা অবশিষ্ট ঘনমাত্রা হচ্ছে কি, আমরা এই যে নিঃশ্বাস নিচ্ছি, আমরা কি নিঃশ্বাস নিচ্ছি, তখন এই নিঃশ্বাসের সাথে আমরা এই যে ফুসফুস থেকে যতটুকু বায়ু বের করে দেই, হ্যাঁ এগুলা বইয়ে নাই, এগুলা কিন্তু বইয়ে নাই, হ্যাঁ এগুলা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কতটুকু ইম্পর্টেন্ট? 7 স্টার, 7 স্টার। ঠিক আছে, এটা হচ্ছে আমরা নিঃশ্বাসের সাথে যখন বায়ু বের করে দেই, আমরা নিঃশ্বাসের সাথে যখন বায়ু বের করে দেই, তারপরেও আমাদের ফুসফুসে যতটুকু বায়ু থাকে ওইটা 1500 মিলিলিটার। আমরা নিঃশ্বাসের পরে যতটুকু বায়ু বের করে দেই, তারপরেও কি আমাদের হচ্ছে, সাপোজ তোমার কাছে একটা বোতল আছে, বোতল থেকে তুমি একটু কি পানি খাইছো, তারপরেও কি বোতলের মধ্যে কি পানি শেষ হয়ে গিয়ে দেখতেছে না, বোতলের মধ্যেও কি কিছু পানি রয়ে গেছে না, ওই যতটুকু পানি রয়ে গেছে ওইটাকে বলে হচ্ছে অবশিষ্ট ঘনমাত্রা। কতটুকু? 1500 ml। সাপোজ আমার কাছে একটা পানির বোতল আছে, আমি পানির বোতল থেকে পানি খাইছি, এবার কি পানির বোতলের ভিতরে আগের পানি রয়ে গেছে না, যতটুকু পানি রয়ে গেছে ওটার মান হচ্ছে 1500 ml। ঠিক আছে, এইবার এই বোতলটার থেকে আমি পানি খাইছি, এই বোতলটার মধ্যে কিছু পানি রয়ে গেছে, কিন্তু এই বোতলে কি, সাপোজ আমি পানি ঢুকাচ্ছি, বোতলের কি একটা নির্দিষ্ট কি পরিমাণ সর্বোচ্চ পানি নেওয়ার ক্ষমতা আছে না, যে সাপোজ একটা 1 লিটারের বোতল, এর মধ্যে কি তুমি শুধু 1 লিটার পানি তো দিতে পারবা। সাপোজ একটা 5 লিটারের বোতল, আমি কি শুধুমাত্র 5 লিটার পানি তো দিতে পারবো, তাই না? তো এইখানে হচ্ছে কি আমাদের ফুসফুসের সর্বোচ্চ বায়ু ধারণ ক্ষমতা, আমাদের ফুসফুসের সর্বোচ্চ বায়ু ধারণ ক্ষমতা, সাপোজ আমাদের ফুসফুসে একটা বোতল, কতটুকুর বোতল, মনে করো এটা 5 লিটারের একটা বোতল, এর মধ্যে আমরা সর্বোচ্চ কতটুকু নিতে পারি, 5 লিটার, কিন্তু আমাদের ফুসফুসের ক্ষেত্রে এটার মান হচ্ছে কি 4500 মিলিলিটার। কত মিলিলিটার? 4500 মিলিলিটার। আমরা কতটুকু বায়ু ত্যাগ করি? সেম, টাইডাল ভলিউমের সমান। আমরা যতটুকু বায়ু গ্রহণ করি, আমরা ততটুকু বায়ু হচ্ছে বের করি। কোথায় একটা শূন্য বেশি হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমরা শ্বাস নিচ্ছি কতটুকু? 500 ml, ছেড়ে দিচ্ছি কতটুকু? 500 ml। শ্বাস গ্রহণ, ছেড়ে দেওয়া, এর মাঝখানে আমাদের ফুসফুসে নরমালি সবসময় কতটুকু বায়ু থাকবেই? 1500 ml। আর আমরা অনেক জোরে শ্বাস নিচ্ছি, ঠিক আছে, শেষ পর্যন্ত অনেক জোরে তুমি শ্বাস নেওয়ার পরে শ্বাস বন্ধ করে রাখছো, এখন তোমার ফুসফুস সর্বোচ্চ কতটুকু বায়ু ধারণ করে রাখতে পারবে? 4500। কতটুকু? 4500 ml। আর দৌড়বিদদের ক্ষেত্রে, মানে যারা নরমালি দৌড়ায় বা স্পোর্টস পারসন আছে, মানে যারা খেলাধুলা করে, ঠিক আছে, মানে নট কি তুমি বাসার সামনে গিয়ে খেলাধুলা করো ওই খেলাধুলা না, ঠিক আছে, যারা প্রফেশনাল প্লেয়ার, অনেকদিন ধরে যদি তুমি হচ্ছে জিম করো, হ্যাঁ মানে প্রফেশনালি ইয়ে করো, তাহলে হচ্ছে এই ক্ষেত্রে সর্বোচ্চ তোমার ফুসফুস কতটুকু হচ্ছে বায়ু ধারণ করে রাখতে পারে? 6000 ml। 6000 ml কতটুকু ধারণ করে রাখতে পারে? 6000 ml। তাহলে খুবই 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 ইম্পর্টেন্ট, আমাদের দেহে টাইডাল ভলিউম বা বায়ুর মাত্রা হচ্ছে 500 ml, রেজিডুয়াল ভলিউম বা অবশিষ্ট ঘনমাত্রা হচ্ছে 1500 ml, ভাইটাল ক্যাপাসিটি বা বায়ু ধারণ ক্ষমতা হচ্ছে 4500 ml। দৌড়বিদদের ক্ষেত্রে কত? 6000 ml। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। 600 লিখে আমি এটা ঠিক করে দিছি, 6000।
6000 ml মিলিলিটার। ঠিক আছে, বুঝতে পারছি। এবার এটা একটু স্ক্রিনশট তুলে রাখো, এটা একটু স্ক্রিনশট তুলে রাখো, আমরা এরপরে পড়া যাচ্ছে এরপরে। হ্যাঁ, তোলা হয়েছে। আচ্ছা, 6000 নট 600, 6000 ml। ঠিক আছে, আচ্ছা। এবার ওই যে যারা তুলতে পারো নাই, আগের বারও স্ক্রিনশট নিতে পারো না, একটু ওরা তুলে রাখো যে প্রশ্বাসের বায়ুতে আমরা কতটুকু অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করি। আচ্ছা, ওই যে আর কি কি আসলে, এই যে আমরা তো মাত্র প্রশ্বাস শ্বাস নিচ্ছি, মাত্র 20% অক্সিজেন, 21%-এর মতো অক্সিজেন থাকতেছে, বাকি কি থাকে? নাইট্রোজেন। কালকে বলছিলাম সবচেয়ে বেশি কি থাকে? নাইট্রোজেন থাকে। আমরা সবচেয়ে বেশি বায়ুর সাথে কি গ্রহণ করি? নাইট্রোজেন। হ্যাঁ, প্রশ্বাসের সময়ও নিঃশ্বাসের সময় হচ্ছে কিছু পরিমাণে অক্সিজেন বের হয়ে যায়, এই যে 13%-এর মতো। ঠিক আছে, নিঃশ্বাসের সময়ও 13%-এর মতো অক্সিজেন বের হয়ে যায়। হ্যাঁ, এত বেশি ক্ষমতা বেজে। এবার তোলা হয়েছে। আচ্ছা, এবার আসো সাকিব। আচ্ছা, এবার আসো তোমাদের জন্য পোল। ঠিক আছে, প্রশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত মাত্র পড়ানো হয়েছে? 5.2%, 13.7%, 20%, 0.04%। ঠিক আছে, আচ্ছা দাও, তোমাদের জন্য পোল দেওয়া হলো। সময় হচ্ছে 30 সেকেন্ড। বলো দেখি কি অবস্থা। দেখি কয়জন পারে। আচ্ছা, যারা হচ্ছে এত বড় হয়ে যাওয়ার পরেও পোল খুঁজে পাও না, তারা হচ্ছে ফোনের নিচে যেই হচ্ছে মেসেজের অপশন, মেসেজের বাম পাশেই থাকে হচ্ছে পোলের অপশন। হ্যাঁ, আর যারা হচ্ছে বলো যে ভাইয়া অ্যান্সার বাটন আসে না, মানে টিপ দেওয়ার পরে কিন্তু আবার অ্যান্সার বাটনেও ক্লিক করতে হয়, যারা বলো যে অ্যান্সার বাটন আসে না, তোমরা যদি ফোন এইভাবে থাকে, মানে যদি হরিজন্টালি থাকে, তোমার ফোন হচ্ছে পোর্ট্রেট করে নিবা। ঠিক আছে, তাইলে হচ্ছে নিচে দেখবা হচ্ছে অটোমেটিক অ্যান্সার বাটন আসবে। ঠিক আছে, তোমাদের 10 সেকেন্ড সময়। আচ্ছা, হ্যাঁ শেষ করে দাও, দেখি কি অবস্থা। 31% পারছে। বাকিদের কি হয়েছে? সবার আগে পারছে হচ্ছে এম কে আর সোহান। ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, কমেন্টে চলে যাও। আচ্ছা, তাহলে দেখো এটার অ্যান্সার কি? এই যে মাত্র তোমাদেরকে আমি লিখে দিলাম, প্রশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইড থাকে কতটুকু? প্রশ্বাসের বায়ুতে কার্বন, আচ্ছা এটা মে 2025, মানে হচ্ছে ময়মনসিংহ বোর্ড, ময়মনসিংহ বোর্ডে আসছিল এটা। ময়মনসিংহ বোর্ড 2021 2021 সালে আর কি। আচ্ছা, আসো তাহলে অ্যান্সার কে 0.04। আচ্ছা গেল। এইবার তোমাদের কিছু স্নায়ুবিক হ্যাঁ, ওই যে যাদের অ্যান্সার বাটন আসে না, তারা ফোনকে সোজা করবা, দেখবে অ্যান্সার বাটন চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ এটা মেডিকেলেও আসছে, ময়মনসিংহ বোর্ডেও আসছে। ঠিক আছে, এটা মেডিকেলেও আসছিল, মেডিকেলে মোস্ট প্রবাবলি গত বছর আসছিল বা তার আগের বছর। আর এটা অ্যাডমিশনে মানে ইয়েতে বোর্ড পরীক্ষাতেও আসছে। হ্যাঁ, আচ্ছা আসো তো দেখো, প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ, এই যে আমরা যে শ্বাস গ্রহণ করতেছি, এই যে আমরা যে হচ্ছে শ্বাস ছেড়ে দিচ্ছি, এগুলাকে কি নিয়ন্ত্রণ করতে হবে। সাপোজ আমি অনেক জোরে 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 দৌড়াচ্ছি, ঠিক আছে, তখন কি হবে? আমার বডিতে কি বেশি অক্সিজেন লাগবে না, তো তখন কি আমার অনেক জোরে জোরে শ্বাস নিতে হবে না। এখন সাপোজ তুমি এই যে চিল করতেছ, এখন কি তোমার জোরে জোরে শ্বাস নেওয়ার দরকার আছে? না, তো জোরে জোরে শ্বাস নেওয়ার দরকার নাই। আবার সাপোজ তুমি অনেক উপরে উঠছো, সাপোজ এভারেস্টে উঠছো, এভারেস্টে না, ইন্ডিয়াতে এমন অনেক জায়গা আছে, সাপোজ হচ্ছে তুমি 10,000 ফুট 15,000 ফুট উপরে উঠছো। ঠিক আছে, আমি কাশ্মীরে যখন গেছিলাম অনেক উপরে, ঠিক আছে, 10-12,000 ফুট, সিকিমে 15,000 ফুট উপরে। ঠিক আছে, তো ওইসব জায়গায় কি হয়, বায়ুতে অক্সিজেন কম থাকে। বায়ুতে কি কম থাকে? অক্সিজেন কম থাকে। হ্যাঁ, এটা আমাদের বইয়ের ছবি। ঠিক আছে, বায়ুতে কি কম থাকে? অক্সিজেন কম থাকে। তো অক্সিজেন যখন কম থাকে, তখন হচ্ছে কি আমার কি বেশি শ্বাস নিতে হবে না। আবার সাপোজ তুমি অনেক বায়ু দূষণযুক্ত এলাকায় থাকো, সাপোজ তোমার বাইরের চারপাশে হচ্ছে খালি, আচ্ছা একটু সরতেছি, তোমার বাড়ির চারপাশে হচ্ছে খালি কি তোমাদের
বাড়ির চারপাশে হচ্ছে খালি এইটা সেইটা, মানে হচ্ছে অনেক কলকারখানা। তো এখন কি তাইলে তোমাদের বাড়ির চারপাশে কি থাকবে? অনেক বেশি, তোমাদের বাড়ির চারপাশে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড থাকবে। তার মানে কি বাতাসে কার্বন ডাইঅক্সাইড অনেক বেড়ে গেছে, কিন্তু তখন কি তুমি শ্বাস নিলে হবে? বেশি শ্বাস নেওয়া যাবে? তখন কি বডিতে বেশি কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে না? তো কি হয়, আমাদের শ্বাস প্রশ্বাসটাকে হচ্ছে নিয়ন্ত্রণে রাখা লাগে। অক্সিজেন কমে গেলেও সমস্যা, আবার কার্বন ডাইঅক্সাইড কি বেড়ে গেলেও সমস্যা। ঠিক আছে, তো অক্সিজেনও কমে গেলেও সমস্যা, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলেও কি হবে? সমস্যা হবে। তো আমাদের শ্বাস প্রশ্বাস নরমালি দুই ভাবে নিয়ন্ত্রণ হয়, একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, একটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। স্নায়বিক নিয়ন্ত্রণ তো মানে হচ্ছে স্নায়ুর মাধ্যমে, ঠিক আছে, ওই যে বেগা স্নায়ু, ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে। আর রাসায়নিক নিয়ন্ত্রণ হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কারণে, একটা হচ্ছে অক্সিজেনের কারণে। আরেকটা জিনিস আছে যেটাকে তোমরা প্রোটন হিসেবে চিনো, H+, এইটার কারণেও হচ্ছে বডিতে অ্যাসিডিটি বেড়ে যায়। অ্যাসিডিটি বেড়ে গেলে হচ্ছে আমাদের বেশ কিছু কার্যক্রম করা লাগে যাতে আমাদের শ্বাস প্রশ্বাস ঠিক থাকে। ঠিক আছে, তো স্নায়ুবিক কারণ, আমাদের ব্রেইনে 4টা অংশ আছে। আমাদের ব্রেইনে কয়টা অংশ আছে? 4টা অংশ আছে, যারা হচ্ছে আমাদের এই যে যে শ্বাস প্রশ্বাসটা এটাকে নিয়ন্ত্রণ করে। আমাদের দেহে 4টা আছে, আমাদের ব্রেইনে 4টা জায়গা আছে যারা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, কি কি? আমাদের দেহের এই যে যারা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে এগুলাকে বলা হয় রেসপিরেটরি সেন্টার বা শ্বসন কেন্দ্র। কয়টা? 4টা। কয়টা? 4টা। একটা হচ্ছে নিউমোটক্সিক সেন্টার, আরেকটা হচ্ছে, আচ্ছা আমি একটু বাংলায় লিখে দিই, হ্যাঁ, একটা হচ্ছে নিউমোটক্সিক কেন্দ্র, নিউমোটক্সিক কেন্দ্র, আরেকটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র, আরেকটা হচ্ছে অ্যানিউস্টিক কেন্দ্র। লাস্ট হচ্ছে প্রশ্বাস। ঠিক আছে, তাহলে আমাদের ব্রেইনে হচ্ছে 4টা অংশ। এগুলো বইয়ে আছে, এগুলো বইয়ে আছে, আমি লেখা বোঝা যাচ্ছে না দেখি তো আমি লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কালার বইয়ে আছে। ঠিক আছে, আমরা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে যদি আমরা শেষ করতে পারি তাহলে হচ্ছে আমরা বই দাগায় দিব, হ্যাঁ, বা তারপরের ক্লাস হচ্ছে আমরা বই দাগায় দিব। হ্যাঁ, বই দাগানোর মধ্যে, ও আচ্ছা এই ইয়ের মধ্যে লেখা বোঝা যাচ্ছে না, সমস্যা নেই, তাহলে বই দাগায় দিব, সমস্যা নেই, ওইখানে হচ্ছে আমরা এগুলো সব দাগায় দিব। আমি বলি, মুখে শুনো। আমাদের ব্রেইনে 4টা শ্বসন কেন্দ্র, একটা হচ্ছে নিউমোটক্সিক কেন্দ্র, অ্যানিউস্টিক কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র। ঠিক আছে, নিউমোটক্সিক কেন্দ্র, অ্যানিউস্টিক কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র। নিউমোটক্সিক কেন্দ্র, অ্যানিউস্টিক কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা আসো। তারপরে আবার আমরা ব্যাকে যাই। এবার এবার এই যে যে রাসায়নিক নিয়ন্ত্রণ, ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের স্নায়বিক নিয়ন্ত্রণ। স্নায়বিক নিয়ন্ত্রণের মধ্যে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে তোমার অলফ্যাক্টরি স্নায়ুর কারণে আমাদের হাঁচি আসে। এটা পরীক্ষায় আসে যে অলফ্যাক্টরি কোন স্নায়ুর কারণে হাঁচি আসে। এই যে নাকের মধ্যে ময়লা ঢুকলে তখন আমাদের হাঁচি আসে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই যে অলফ্যাক্টরি স্নায়ুর কারণে হয়। কোন স্নায়ুর কারণে হয়? অলফ্যাক্টরি স্নায়ুর কারণে হয়। আচ্ছা, আর আমাদের কখন কাশি আসে? কাশি আসে কখন? কাশি আসে যখন হচ্ছে তোমার কোন স্নায়ুর কারণে কাশি আসে? ভেগাস স্নায়ুর কারণে। কোন স্নায়ুর কারণে কাশি আসে? ভেগাস স্নায়ুর কারণে। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের ফুসফুসে একটা বিশেষ ধরনের স্নায়ু থাকে যেটার নাম হচ্ছে স্ট্রেস রিসিপ্টর। ঠিক আছে, আমাদের একটা বিশেষ ধরনের
স্নায়ুকেন্দ্র থাকে যেটার নাম হচ্ছে, নিউরন থাকে যেটার নাম হচ্ছে স্ট্রেস রিসিপ্টর। এরা করে কি, ওই যে ফার্স্টে পড়াইছিলাম না, প্রশ্বাস নিঃশ্বাস হচ্ছে যে ব্রেইনের কাছে উদ্দীপনা যাচ্ছে, এই ব্রেইনের কাছে উদ্দীপনা এরা পাঠায়। এই ব্রেইনের কাছে উদ্দীপনা কারা পাঠায়? এই স্ট্রেস রিসিপ্টর পাঠায়। এদের কাজ কি? মস্তিষ্কে উদ্দীপনা পাঠানো। ঠিক আছে, এরাই হচ্ছে বুঝতে পারে, এদের মাধ্যমে হচ্ছে ব্রেন বুঝতে পারে যে আমার কি প্রশ্বাস করা লাগবে না নিঃশ্বাস করা লাগবে। হ্যাঁ, আচ্ছা। আর হাঁচি আসে কার কারণে? অলফ্যাক্টরি স্নায়ুর কারণে। কাশি আসে কার কারণে? ভেগাস স্নায়ুর কারণে। ঠিক আছে, এই দুইটা ইম্পর্টেন্ট, অবজেক্টিভে আসে। এই ইম্পর্টেন্ট, এই পেজে অনেক কিছু আছে যেগুলো ইম্পর্টেন্ট, জাস্ট ওগুলোই বলে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, রিসিভ করে এরা, যায় কার কিসের মাধ্যমে? ফেনিক এবং ভেগাসের মাধ্যমে। মানে এই যে আমার প্রশ্বাস নিতে হবে, এটা বুঝতে পারে কে? স্ট্রেস রিসেপ্টর। কিন্তু সেই উদ্দীপনাটা পাঠায় কিসের মাধ্যমে? ফ্রেনিক স্নায়ু এবং ভেগাস স্নায়ুর মাধ্যমে। ঠিক আছে, তখন আচ্ছা, ব্রেইন যদি রেসপন্ড না করে তাহলে হচ্ছে তোমার ফুসফুস হচ্ছে সংকুচিত প্রসারিত হবে না। ফুসফুস সংকুচিত প্রসারিত না হলে কি তুমি শ্বাস নিতে পারবে না, শ্বাস নিতে না পেরে কি হবে? তুমি মারা যাবা। ঠিক আছে, এমন অনেক রোগ আছে। আচ্ছা, এবার নাও স্ক্রিনশট নাও। নেওয়া হয়েছে? বুঝতে পারছি। আচ্ছা, এইবার আসো, যদি আমাদের দেহে মানে বাহিরের পরিবেশে যদি কার্বন ডাই অক্সাইড 0.25% বেড়ে যায়, বাহিরে যদি কার্বন ডাই অক্সাইড 0.25% বেড়ে যায়, তখন হচ্ছে আমাদের শ্বসন হার দ্বিগুণ হয়ে যাবে। শ্বসন হার দ্বিগুণ হয়ে যাবে। তখন কি হবে? শ্বসন হার দ্বিগুণ হয়ে যাবে। মানে কি, আমরা নর্মালি মিনিটে শ্বাস নিই কতবার? 14 থেকে 18 বার। তখন শ্বসন হার দ্বিগুণ, মানে 28 থেকে 36 বার হয়ে যাবে। ঠিক আছে, যখন বায়ুমণ্ডলে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.25% বেড়ে যায়, তাহলে হচ্ছে আমাদের শ্বসন হার দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর অক্সিজেনের ক্ষেত্রে কি? অক্সিজেন, বায়ুমণ্ডলে অক্সিজেন থাকে নর্মালি কতটুকু? 20%। এটা যদি 20% থেকে কমে 5%-এ চলে আসে, তখনও হচ্ছে শ্বসন হার দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তখনও হচ্ছে কি হবে? শ্বসন হার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে টোটাল ব্যাপারটা কাজ করে কিভাবে? যে কার্বন ডাই অক্সাইড যদি 0.25% বেড়ে যায়, তাহলেও হচ্ছে শ্বসন হার দ্বিগুণ হয়ে যাবে। অক্সিজেন যদি 20% বা 21% ওইখান থেকে কমে যদি 5%-এ নেমে আসে, তখনও হচ্ছে আমাদের শ্বসন হার কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে এমসিকিউর জন্য 7 স্টার। এখান থেকে এমসিকিউ আসে। ঠিক আছে, আচ্ছা, আসো। তারপরে রাসায়নিক নিয়ন্ত্রণ হচ্ছে এই যে বললাম, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। আচ্ছা, এই যে এতক্ষণ ধরে যে বললাম, এইগুলাই হচ্ছে এখানে লেখা আছে। তো বায়ুতে যদি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তখন কি হবে? প্রশ্বাস বেড়ে যাবে। ঠিক আছে, দুইটা একসাথে ঘটবে কি? না, দুইটা একসাথে ঘটবে না। শ্বসন হার তখন দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, এটা তো বললাম। আচ্ছা, এইবার আসো গ্যাসীয় পরিবহন। গ্যাসীয় পরিবহন কি? অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন। অক্সিজেন কমে গেলে ব্রিথিং বেড়ে যাবে, কারণ হচ্ছে অক্সিজেন তখন কমে যাচ্ছে। তো কি, বাট তোমার বডিতে তো কি বেশি অক্সিজেন লাগবে। এখন আশেপাশে 20% অক্সিজেন আছে, তখন তুমি শ্বাস নিলে প্রত্যেকবার শ্বাসে যতটুকু অক্সিজেন প্রবেশ করবে, যখন 5% হয়ে যাবে, তখন তুমি যদি শ্বাস নাও তাহলে কি ততটুকু অক্সিজেন প্রবেশ করবে না, তার থেকে অনেক কম প্রবেশ করবে, তাই না? আচ্ছা, তো গ্যাসীয় পরিবহন একটা হচ্ছে অক্সিজেন পরিবহন। অক্সিজেন কিভাবে পরিবাহিত হয়?
অক্সিজেন হচ্ছে দুই ভাবে পরিবাহিত হয়, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ, আর আরেকটা হচ্ছে হিমোগ্লোবিনের মাধ্যমে। ঠিক আছে, তো অক্সিজেন, আচ্ছা অক্সিজেন তোমরা যে লিখছো অক্সিজেন বেড়ে গেলে কিচ্ছু হবে না, যেমন আছে তেমনই থাকবে। অক্সিজেন বেড়ে গেলে তো আরো সুবিধা, আমরা যত বেশি শ্বাস নিব তত বেশি অক্সিজেন পাচ্ছি, আমাদের দেহ বেশি অক্সিজেন পাচ্ছে, এটা তো আমাদের জন্য সুবিধা। ওরে আল্লাহ, সব গল হান্ড্রেড লিখতেছ, বুঝতে পারছি অক্সিজেন বেড়ে গেলে কি হবে। আচ্ছা স্লাইড কি তা মানে যেই স্লাইড গুলা লাগবে না ওইগুলা খাতায় সব লেখা লাগবে না, সমস্যা নেই, আমি যতটুকু বলছি ততটুকু লেখা। আচ্ছা অক্সিজেন দুই ভাবে পরিবাহিত হয়, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ রূপে মানে হচ্ছে রক্ত রসের মাধ্যমে, রক্ত রসের মাধ্যমে কয় পার্সেন্ট? 2%। ঠিক আছে, অক্সিজেন পরিবহন হয় কিসের মাধ্যমে? ভৌত দ্রবণের মাধ্যমে, অর্থাৎ রক্ত রসের মাধ্যমে। কয় পার্সেন্ট? টোটাল অক্সিজেনের 2%। আর বাকি না 98%ই পরিবাহিত হয় হচ্ছে হিমোগ্লোবিনের মাধ্যমে। বাকি 98%ই কি হয়? হিমোগ্লোবিনের মাধ্যমে। কিভাবে? আমরা জানি অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে। কি হয়? অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে, অক্সি অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে। আচ্ছা অক্সি হিমোগ্লোবিন কি? অক্সি হিমোগ্লোবিন হচ্ছে একটা হিমোগ্লোবিন অণুর সাথে 4 অণু অক্সিজেন যুক্ত হয়, যুক্ত হয়ে এরা গঠন করে হচ্ছে, ঠিক আছে, একটা হিমোগ্লোবিনের সাথে হচ্ছে 4 অণু অক্সিজেন যুক্ত হয়, এরপরে ওরা 4HbO2 সৃষ্টি করে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন যৌগ। অক্সি হিমোগ্লোবিন, এটা হচ্ছে একটা অস্থায়ী যৌগ। এটা হচ্ছে একটা কি যৌগ? অস্থায়ী যৌগ। এটা হচ্ছে একটা কি যৌগ? অস্থায়ী যৌগ। ঠিক আছে, অর্থাৎ এটা রক্তের কাছাকাছি গেলে কি হবে? এ করবে কি অক্সিজেনটাকে হচ্ছে, সরি কোষের কাছাকাছি গেলে কি হবে? এ করবে কি ছেড়ে দিবে। কোষের কাছাকাছি গেলে এ কি হবে? এই অক্সিজেন গুলাকে কোষের কাছে ছেড়ে দিবে। এটা কি রক্তের মাধ্যমে পরিবহন হচ্ছে, যেহেতু আমরা আগের চ্যাপ্টার রক্তের চ্যাপ্টার পড়ছি আমরা জানি। তো এখানে কি হবে? সে কোষের কাছাকাছি গেলে কি হবে? সেই অক্সিজেন গুলাকে ছেড়ে দিবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার অক্সিজেন পরিবহন। এইবার আসো হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন। আচ্ছা আমরা এতটুকু বুঝতে পারছি, এবার আসো কার্বন ডাই অক্সাইড পরিবহন। ঠিক আছে, এবার আসো হচ্ছে Hb মানে হিমোগ্লোবিন। আচ্ছা এবার আসো কার্বন ডাই অক্সাইড পরিবহন। কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে হচ্ছে 3 ভাবে পরিবাহিত হয়। এক হচ্ছে ওই যে রক্ত রসের মাধ্যমে, এক হচ্ছে প্রোটিন রূপে। ঠিক আছে, কার্বামিনো প্রোটিন রূপে, কার্বামিনো। আর সবচেয়ে বেশি যেটা মাধ্যমে পরিবাহিত হয় সেটা হচ্ছে বাইকার্বনেট দ্রবণ। আচ্ছা এটা হচ্ছে CQ7 মানে এখান থেকে সিকিউ আসবে, এখান থেকে কি আসবে? সিকিউ আসবে। আচ্ছা দেখো এখানে কি হয়, প্রথম হচ্ছে 65% হচ্ছে বাইকার্বনেটের সাহায্যে যায়, 27 থেকে 29% হচ্ছে সে যাচ্ছে হচ্ছে কার্বামিনো প্রোটিনের সাহায্যে, আর বাকিগুলা যাচ্ছে সে হচ্ছে রক্তরসের মাধ্যমে। রক্তরসের মাধ্যমে কি হচ্ছে? রক্তরসের মাধ্যমে কি হচ্ছে? রক্তরসের মাধ্যমে হচ্ছে তোমাদের
নর্মাল কার্বন ডাই অক্সাইড হচ্ছে পরিবহন হচ্ছে, ঠিক আছে। কার্বামিনো প্রোটিন রূপে কি এরা হয় কি প্রোটিনের সাথে যুক্ত হয়। কিসের সাথে যুক্ত হয়? প্রোটিনের সাথে যুক্ত হয়। তাহলে আসো একটু দেখি। প্রোটিনের সাথে সে যখন যুক্ত হয় তখন হচ্ছে সে এই যে দেখো এই যে সে কি হয়, এই কার্বন ডাই অক্সাইডটা হয় কি প্রোটিনের সাথে যুক্ত হয়। কিসের সাথে যুক্ত হয়? প্রোটিনের সাথে যুক্ত হয় এবং সে হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে হচ্ছে বডি থেকে বের হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বাইকার্বনেট আয়নের সাহায্যে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট হচ্ছে বাইকার্বনেট আয়নের সাহায্যে। আচ্ছা, বাইকার্বনেট আয়নের সাহায্যে হচ্ছে কিভাবে হয় এটা আমরা একটু পড়ি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যেটা হয় সেটা হচ্ছে এই হচ্ছে ধরো তোমার আরবিসি, এটা কি আরবিসি লোহিত রক্তকণিকা, এর ভেতরে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। এর ভেতরে কি প্রবেশ করে? কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। প্রবেশ করলে হয় কি এ পানির সাথে মিলিত হয়। কি হয়? পানির সাথে মিলিত হয়। চিত্র আঁকতে হবে, এটা তো আর এত কঠিন কোনো চিত্র না। পানির সাথে মিলতে হয়, পানির সাথে মিলিত হয়ে সে গঠন করে হচ্ছে কার্বনিক অ্যাসিড। সে কি গঠন করে? কার্বনিক অ্যাসিড। এখন এই কার্বনিক অ্যাসিড করে কি তোমার ভেঙে যায়। কার্বনিক অ্যাসিড করে কি তোমার ভেঙে যায়, ভেঙে H+ এবং বাইকার্বনেট আয়ন রূপে ভেঙে যায়। এই হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার ভিতরে কি হয়? কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিলিত হয়ে কার্বনিক অ্যাসিডের সৃষ্টি করে। কিসের সৃষ্টি করে? কার্বনিক অ্যাসিডের সৃষ্টি করে। ধরো ঠিক আছে, হ্যাঁ ওই যে লিখছি। আচ্ছা, কার্বনিক অ্যাসিড সৃষ্টি করতেছে। এই কার্বনিক অ্যাসিড করবে কি ভেঙে যাবে, ভেঙে সে কি হবে H+ এবং বাইকার্বনেট আয়নে পরিণত হবে, ঠিক আছে। সে H+ এবং বাইকার্বনেট আয়নে পরিণত হইল। এইবার পরিণত হওয়ার পরে কি দেখো, এখানে আমার কার্বন ডাই অক্সাইডটা আছে কিসের মাধ্যমে? কার্বন ডাই অক্সাইডটা আছে কোথায়? এই যে বাইকার্বনেট আয়নের মধ্যে আছে না। দেখো এই বিক্রিয়া কিন্তু আবার সব জায়গায় হয় না। এই যে কার্বন ডাই অক্সাইড আর পানি মিলিত হয়ে যে কার্বনিক অ্যাসিড সৃষ্টি করতেছে, আমি পাশে লিখে দেই কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। কার্বনিক অ্যাসিড কিন্তু সব জায়গায় সৃষ্টি হয় না, এখানে একটা প্রভাবক কাজ করে, এটা এনজাইম কাজ করে যার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। এই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম আবার শুধু কোথায় থাকে? লোহিত রক্তকণিকাতে থাকে। শুধু কোথায় থাকে? লোহিত রক্ত কণিকাতে থাকে, ঠিক আছে। তো কি হয়? কার্বন ডাই অক্সাইড পানি বিক্রিয়া করতেছে কার সহায়তায়? কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের সহায়তায়। কিসে পরিণত হচ্ছে? কার্বনিক অ্যাসিডে। এই কার্বনিক অ্যাসিড কি হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে কি হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে বাইকার্বনেট আয়ন। এখন এরা আছে কোথায়? রক্ত রসে আছে, সরি এরা আছে কোথায়? লোহিত রক্ত কণিকাতে আছে। তো এবার এদেরকে বের হয়ে কোথায় যেতে হবে? যদি এরা বডি থেকে বের হয়ে যেতে চায় তাহলে যাইতে হবে কোথায়? রক্ত রসে যাইতে হবে। কোথায় যেতে হবে? রক্ত
রসে যেতে হবে। এখন নিয়ম হচ্ছে কি, এইটার ভেতরে লোহিত রক্তকণিকা, এর ভেতরে যতগুলো পজিটিভ আয়ন আছে ঠিক ততগুলো কি থাকবে, নেগেটিভ আয়ন থাকবে। মনে রাখি, একটা লোহিত রক্তকণিকার ভিতরে যতগুলো পজিটিভ আয়ন আছে ঠিক ততগুলো কি থাকতে হবে, নেগেটিভ আয়ন থাকতে হবে। এটা আমরা কেমিস্ট্রি পড়ছি, আমরা জানি। তো এখানে কি, সাপোজ আমি ধরলাম আমার কাছে 100টা হাইড্রোজেন আয়ন আছে আর 100টা বাইকার্বনেট আয়ন আছে, মানে আমার কাছে যতগুলা পজিটিভ আয়ন আছে ততগুলোই কি আছে, নেগেটিভ আয়ন আছে। ঠিক আছে, এইবার হ্যাঁ সমস্যা নেই, আমি একবার শেষ করি, এরপরে তোমরা বুঝতে পারবা আমি কি বুঝানো শেষ করছি, কই নেই। তো 100টা প্লাস আয়ন আছে, 100টা মাইনাস আয়ন আছে। ঠিক আছে, এইবার আমি যদি কার্বন ডাই অক্সাইডটাকে বডি থেকে বের করতে হয় তাহলে আমার একে পাঠাইতে হবে হচ্ছে রক্তরসে। আমার একে কোথায় পাঠাইতে হবে, রক্তরসে পাঠাইতে হবে। তো তার মানে কি, আমার এই জিনিসটাকে কি করে দিতে হবে, বের করে দিতে হবে। এই জিনিসটাকে আবার কি করে দিতে হবে, বের করে দিতে হবে। কোথায় বের করে দিতে হবে, রক্তরসে বের করে দিতে হবে। কিন্তু নিয়ম হচ্ছে কি, লোহিত রক্তকণিকাতে যতগুলো পজিটিভ আয়ন থাকবে ঠিক ততগুলোই কি আয়ন থাকবে, নেগেটিভ আয়ন থাকবে। এখন আমি যদি এখান থেকে 10টা বাইকার্বনেট আয়ন নিয়ে আসি, 10টা বাইকার্বনেট আয়ন নিয়ে আসছি, আমি যদি এখান থেকে 10টা বাইকার্বনেট আয়ন নিয়ে আসি তাহলে এখানে বাইকার্বনেট আয়ন হয়ে গেল কয়টা, 90টা। তখন কি এই ভিতরে কি পজিটিভ নেগেটিভ আয়ন সমান থাকলো, থাকলো না। তো আমার এখন কি করতে হবে, আমার রক্তরস থেকে কমপক্ষে 10টা নেগেটিভ আয়ন পাঠাইতে হবে। রক্তরস থেকে কমপক্ষে কয়টা নেগেটিভ আয়ন পাঠাইতে হবে, 10টা নেগেটিভ আয়ন পাঠাইতে হবে। এখন রক্তরস কাকে পাঠায়, এইসব ক্ষেত্রে রক্তরস নেগেটিভ আয়ন হিসেবে কাকে পাঠায়, ক্লোরিনকে। রক্তরস এইসব ক্ষেত্রে নেগেটিভ আয়ন হিসেবে কাকে পাঠায়, ক্লোরিনকে। ঠিক আছে, এই টপিকটার নামই হচ্ছে, এখানে বাহির থেকে মানে রক্তরস থেকে লোহিত রক্তকণিকার ভিতরে কি প্রবেশ করলো, ক্লোরাইড আয়ন, মানে ক্লোরিন, বা এখানে Cl মাইনাস মানে কি, ক্লোরাইড আয়ন। এই জন্য এই টোটাল টপিকটাকে বলে হচ্ছে কি, টোটাল টপিকটাকে কি বলে, ক্লোরাইড শিফট। ক্লোরাইড শিফট। আচ্ছা, আবার বলি, ঠিক আছে, আবার বলি আস্তে ধীরে। তো আমাদের নিয়ম হচ্ছে কি, আমাদের এই যে কার্বন ডাই অক্সাইড আছে, এই কার্বন ডাই অক্সাইডটাকে কোথায় পাঠাইতে হবে, দেহ থেকে বাইরে বের করে দিতে হবে। সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে কোথায় আসে, ফার্স্টে রক্তে আসে। সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে ফার্স্টে কোথায় আসে, রক্তে আসে। রক্ত কোথায় চলে আসে, রক্ত চলে আসে হচ্ছে ফুসফুসে। রক্ত কোথায় চলে আসে, রক্ত চলে আসে হচ্ছে ফুসফুসে। ফুসফুসে এসে সে কি করে, কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দেয়। এখন রক্ত সাধারণত কার্বন ডাই অক্সাইডকে খুব একটা পরিবহন করতে পারে না। রক্তরস, এই যে রক্তরস, সবকিছু কিন্তু নরমালি রক্তরসই পরিবহন করে, যেমন পুষ্টি পদার্থ, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এগুলো সব রক্তরসই পরিবহন করে। কিন্তু রক্তরস সাধারণত কার্বন ডাই অক্সাইডকে পরিবহন খুব একটা করতে পারে না। তো এই কার্বন ডাই অক্সাইড গুলা কি করে, আমাদের লোহিত রক্তকণিকায় চলে যায়। কোথায় চলে যায়, লোহিত রক্তকণিকায় চলে যায়। লোহিত রক্তকণিকাতে গিয়ে এসে পানির সাথে বিক্রিয়া করে সে বাইকার্বনেট, এই যে কার্বনিক অ্যাসিডের সৃষ্টি করে। এই কার্বনিক অ্যাসিডটা আবার হয় কি, উভমুখী বিক্রিয়ার মাধ্যমে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং কার্বনিক এবং হচ্ছে কি বাইকার্বনেট আয়নে পরিণত হয়। হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে কি হয়, পরিণত হয়। এইবার আমাদের বের করে দেওয়া লাগবে কাকে, কার্বন ডাই অক্সাইডকে। কার্বন ডাই অক্সাইড কোথায় আছে, বাইকার্বনেট আয়নে আছে। এখন তার মানে কি, আমি যদি বাইকার্বনেট আয়নটাকে বের করে দিতে পারি তাহলে কি আমার কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাবে। আমি যদি বাইকার্বনেট আয়নটাকে বের করে দিতে পারি তাহলে কি আমার কি হবে, কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাবে, যেহেতু এর ভেতরেই কার্বন ডাই অক্সাইড আছে। সেই জন্য এ করে কি, লোহিত রক্তকণিকা করে কি, একে রক্তরসের কাছে দিয়ে দেয়। লোহিত রক্তকণিকা করে কি, যখন এরা ফুসফুসে আসে তখন এরা করে কি, রক্তরসের কাছে দিয়ে দেয়। তো দিয়ে দেয় মানে এ হচ্ছে একে বের করে দেয়। কিন্তু এইটা যেহেতু একটা নেগেটিভ আয়ন, নিয়ম হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে সবসময় পজিটিভ এবং নেগেটিভ আয়ন সমান থাকতে হবে। যদি সমান না থাকে তাহলে কি হবে,
লোহিত রক্তকণিকা ভেঙে যাবে, আমাদের অ্যানিমিয়া হবে। তখন কি হবে? লোহিত রক্তকণিকা ভেঙে যাবে, ঠিক আছে, আমাদের আরো বিভিন্ন ধরনের রোগ হবে। তো এ করে কি, একে বের করে যখন দেয় তখন এর মধ্যে কি হয়? মাইনাস নেগেটিভ আয়ন কমে যায়। কিন্তু এর মধ্যে কি নেগেটিভ আয়নকে কমতে দেওয়া যাবে না। যদি কমে তাইলে তখন কি হয়ে যাবে? এর মধ্যে যদি কমে যায় তখন কি হয়ে যাবে? এর বিভিন্ন সমস্যা হবে। তো এই জন্য রক্তরস বলে কি, আচ্ছা তুমি যেহেতু তোমার বাইকার্বনেট আয়ন আমাকে দিয়ে দিছো, তুমি যেহেতু তোমার বাইকার্বনেট আয়ন আমাকে দিয়ে দিছো, মানে একটা নেগেটিভ আয়ন দিয়ে দিছো, তো আমি করি কি, তার বদলে তোমাকে একটা নেগেটিভ আয়ন দিয়ে দেই। তো তখন আমি করি কি, তার বদলে তোমাকে একটা নেগেটিভ আয়ন দিয়ে দেই। এখন রক্ত চিন্তা করে আমার কাছে কোন নেগেটিভ আয়নটা সবচেয়ে বেশি আছে, যেটা গেলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সে করে কি, ক্লোরাইডকে দিয়ে দেয়। সে কাকে দিয়ে দেয়? ক্লোরাইডকে দিয়ে দেয়। তো সাপোজ আমি ধরলাম রক্তের মধ্যে আগে 100টা ছিল পজিটিভ আয়ন, 100টা ছিল নেগেটিভ আয়ন, ঠিক আছে। এখন রক্ত কি, লোহিত রক্তকণিকা থেকে 10টা কি নেগেটিভ আয়ন পাইছে না? তো তার মানে এখন এর মধ্যে কয়টা নেগেটিভ আয়ন আছে? 110টা। কিন্তু এর কি কমায় দেওয়া লাগবে, তো এর মধ্যেও কি সবসময় সমান থাকতে হবে। তো সে করে কি, কিছু নেগেটিভ আয়নকে কোথায় দিয়ে দেয়? লোহিত রক্তকণিকার ভিতরে দিয়ে দেয়। কাকে দিয়ে দেয়? এই ক্ষেত্রে সে নরমালি কাকে দিয়ে দেয়? ক্লোরাইডকে দিয়ে দেয়। কাকে দিয়ে দেয়? ক্লোরাইডকে দিয়ে দেয়। যেহেতু ক্লোরাইড এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা পরিবর্তন করতেছে, জায়গা পরিবর্তন মানে হচ্ছে শিফট করতেছে। যেহেতু ক্লোরাইড এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা পরিবর্তন করতেছে, অর্থাৎ শিফট করতেছে, এই জন্যই এই টপিকটার নাম হচ্ছে ক্লোরাইড শিফট। এবং জার্মান একজন বিজ্ঞানী সর্বপ্রথম এটা আবিষ্কার করে, ওনার নাম অনুযায়ী এটার নাম, অপর নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। ওনার নাম ছিল জ্যাকব হ্যামবার্গার, এই জন্য এইটার নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। এই Cl2 কেন হবে? কি রে ভাই। আচ্ছা, তো তাহলে আমরা এই অংশটুকু বুঝতে পারছি। আচ্ছা, আজকে সম্পূর্ণরূপে না বুঝতে পারলেও সমস্যা নেই, আমরা কালকের ক্লাসে আবার বুঝবো, কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের এই একটা কোশ্চেনই আসে। ক্লোরাইড শিফট বলতে কি বুঝো? হ্যাঁ, রক্তরস তো বের করে দিবে। রক্তরস বের করে দিবে কি, বডি থেকেই বের করে দিবে। রক্তরস বডি থেকেই হচ্ছে একে বের করে দিবে। তাহলে আমরা ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফটটা বুঝতে পারছি। বুঝতে পারছি। হ্যাঁ, বলো। আচ্ছা, যারা বুঝতেছো না ওরা হচ্ছে একটা খাতা কলম নাও, আমি পয়েন্টে পয়েন্টে বলতেছি, তোমরা পয়েন্টে পয়েন্টে লিখো, ঠিক আছে। আমি আস্তে আস্তে পয়েন্টে পয়েন্টে বলতেছি। এই কে বলছে এগুলা কোনো বইয়ে নাই, এগুলা তোমাদের, আমি এই যেটা পরে ছবি দেখাবো, ছবির মধ্যে দেখবো অনেক বড় করে দেওয়া আছে। আচ্ছা, আমি তোমাদের পয়েন্টে পয়েন্টে বলতেছি, পয়েন্ট আকারে বলতেছি, এরপর হচ্ছে মিলিয়ে নিবা। আচ্ছা, আচ্ছা বলি। ফার্স্টে হচ্ছে কার্বন ডাই অক্সাইড লোহিত রক্তকণিকায় প্রবেশ করে। কার্বন ডাই অক্সাইড কোথায় প্রবেশ করে? লোহিত রক্তকণিকায় প্রবেশ করে, বা কার্বন ডাই অক্সাইড আরবিসি তে প্রবেশ করে। লিখছি, কার্বন ডাই অক্সাইড আরবিসি তে প্রবেশ করে। প্রবেশ করে সে পানির সাথে মিলিত হয়ে কার্বনিক অ্যাসিড গঠন করে। এবার লেখো, সে পানির সাথে মিলিত হয়ে কার্বনিক অ্যাসিড গঠন করে। প্রথমে কার্বন ডাই অক্সাইড লোহিত রক্তকণিকায় প্রবেশ করে, তারপরের প্যারায় লিখো, সে পানির সাথে মিলিত হয়ে কার্বনিক অ্যাসিড গঠন করে। পানির সাথে মিলিত হয়ে কার্বনিক অ্যাসিড গঠন করে। পানির সাথে মিলিত হয়ে এই যে কার্বনিক অ্যাসিড গঠন করে। পানির সাথে মিলিত হয়ে সে কার্বনিক অ্যাসিড গঠন করে। লিখছি, পানির সাথে মিলিত হয়ে সে কার্বনিক অ্যাসিড গঠন। এইবার তারপরের প্যারায় লিখো, কার্বনিক অ্যাসিড
সাথে সাথে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে পরিণত হয়। কার্বনিক অ্যাসিড সাথে সাথে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে পরিণত হয়। কার্বনিক অ্যাসিড সাথে সাথে হাইড্রোজেন আয়ন ও বাইকার্বনেট আয়নে পরিণত হয়। কার্বনিক অ্যাসিড সাথে সাথে হাইড্রোজেন আয়ন ও বাইকার্বনেট আয়নে পরিণত হয়। কার্বনিক অ্যাসিড সাথে সাথে হাইড্রোজেন আয়ন ও বাইকার্বনেট আয়নে পরিণত হয়। একটু লিখছি। তারপরে প্যারা লিখো। বাইকার্বনেট আয়ন আরবিসি থেকে রক্তরসে চলে যায়। বাইকার্বনেট আয়ন আরবিসি থেকে রক্তরসে চলে যায়। বাইকার্বনেট আয়ন আরবিসি থেকে রক্তরসে চলে যায় এবং একই সময়ে রক্তরস থেকে ক্লোরাইড আয়ন আরবিসিতে প্রবেশ করে এবং একই সময়ে ক্লোরাইড আয়ন আরবিসি থেকে রক্তরসে প্রবেশ করে। দেখছি, একই সময়ে ক্লোরাইড আয়ন আরবিসিতে প্রবেশ করে, তাই একে ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট বলা হয়। তাই একে ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট বলা হয়। আচ্ছা দেখো, আরবিসি কিন্তু সব সময় হচ্ছে বাইকার্বনেট আয়নকে রক্তরসে দিয়ে দেয় না। কখন দিয়ে দেয়? যখন সে ফুসফুসে চলে আসে। যখন সে কোথায় চলে আসে? ফুসফুসে চলে আসে। লাস্টে কি? বাইকার্বনেট আয়ন আরবিসি থেকে রক্তরসে চলে যায় এবং একই সময়ে ক্লোরাইড আয়ন রক্তরস থেকে আরবিসিতে চলে আসে, তাই একে ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট বলে। আর আরবিসি কখন হচ্ছে বাইকার্বনেট আয়নকে দিয়ে দেয়? আরবিসি কখন হচ্ছে বাইকার্বনেট আয়নকে দিয়ে দেয়? যখন হচ্ছে সে রক্তরসের কাছে চলে আসে। যখন সে কোথায় চলে আসে? যখন সে ফুসফুসের কাছে চলে আসে। যখন সে কোথায় চলে আসে? ফুসফুসে চলে আসে। বুঝতে পারছি? এইবার বুঝতে পারছি। এইবার যদি আমরা না বুঝি তাহলে আর কি করবো আমি, বলো বলো। এইবার বুঝতে পারছি, যারা আগের বার বুঝো নাই কিন্তু মুখস্থ করাই দিলাম তোমাদেরকে লিটারালি। সাড়ে ছয়টা না, 2-3 মিনিট আগে শেষ করবো কি, 2-3 মিনিট আগে শেষ। এই ছোট্ট বন্ধুরা, এবার বুঝতে পারছি। হ্যাঁ, জীবন দিয়ে দিলাম তোমাদের বুঝানোর জন্য, আর এরপরে লিখছে 50%। ভাই তুই আবার দেখ, আমি এটা 3বার বুঝাইছি, তুই আজকের ক্লাস রেকর্ড আবার দেখো। এরপরে হ্যাঁ, যারা বুঝে নাই তারা এবার ক্লাস রেকর্ড দেখে নাও, যাও। যখন রক্তরস থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় তখন এর জায়গায় হচ্ছে অক্সিজেন প্রবেশ করে কিছু। ঠিক আছে? আচ্ছা, এবার আসো। আচ্ছা এবার রাকিব একটা পোল দাও। রাকিব একটা পোল। আচ্ছা এই এবার দাও, পোলে অ্যান্সার দাও। এটা যশোর বোর্ডে আসছে 2019 সালে। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে কোন অংশে? অ্যালভিওলাস, নেফ্রন, নিউরন, ভিলাই। অ্যালভিওলাস, নেফ্রন, নিউরন, ভিলাই। দাঁড়াও পোল দিচ্ছি, দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে। দাও, হ্যাঁ দাও অ্যান্সার দাও, চলে আসছে। বলো কোনটা? বলো দেখি, পিটাবো আজকে এখন। এটা যদি না পারো, এটা কালকে পুরা ক্লাস লাগায় পড়াইছি। তোমরা কি পোল খুঁজে পাও না? পাই, ঠিক আছে, পোল খুঁজে পাও না।
আচ্ছা শেষ করে দাও। 42% পারছে, 53% ভোট করছে। আচ্ছা এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে অ্যালভিওলাস, তাই না? আমরা কালকে পড়ছি। আচ্ছা আচ্ছা এবার আসো, একটু আগে পড়ছি আমরা রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে কি হয়? কেমোরিসেপ্টর উদ্দীপিত হয়, হ্যাঁ উদ্দীপিত হয়। প্রশ্বাসের হার কমে যায়, প্রশ্বাসের হার কি কমে যায়? না, প্রশ্বাসের হার কমে না, প্রশ্বাসের হার হচ্ছে বেড়ে যায়। দেহে এনজাইম এবং প্রোটিন ধ্বংস হয়, হ্যাঁ দেহে এনজাইম এবং প্রোটিন ধ্বংস হয়, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি? 1 ও 3। এটার অ্যান্সার কি? 1 ও 3। এই যে বুঝতে পারছি, এই যে তোমরা পারতেছো। হ্যাঁ আজকে এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস, যারা ফার্স্ট ক্লাস করো নাই তারা গ্রুপে বা ওয়েবসাইটে বা ইয়েতে দেখে আইসো, এই যে অ্যাপে দেখে আইসো, ঠিক আছে। আচ্ছা আসো, তাহলে অ্যান্সার কি 1 ও 3। আচ্ছা হিমোগ্লোবিন আমরা কালকে পড়বো, নেক্সট ক্লাসে পড়বো, সমস্যা নেই। আচ্ছা এই টপিকগুলো থেকে কি কি অপশন আসে দেখো, কি কি কোশ্চেন আসে একটু লিখো, এর একটা স্ক্রিনশট তুলে রাখো। এই চ্যাপ্টারের আরো 4টা ক্লাস আছে, সমস্যা নেই। প্রথম অপশন, আচ্ছা প্রথম অপশন হচ্ছে কেমো রিসেপ্টর। হ্যাঁ কেমো রিসেপ্টর তোমাদের এই চ্যাপ্টারে নাই, তোমাদের 12 নম্বর চ্যাপ্টার আছে। কেমো রিসেপ্টর মানে হচ্ছে কি কেমিক্যাল, বিভিন্ন ধরনের কেমিক্যালের কারণে যখন আমাদের ব্রেইন উদ্দীপনা পায়, ঠিক আছে, বিভিন্ন ধরনের কেমিক্যালের কারণে, এই যে যেমন কার্বন ডাইঅক্সাইড কি একটা কেমিক্যাল টাইপ, ঠিক আছে, তো এর কারণে কি আমাদের ব্রেইন উদ্দীপনা পাইছে, এই জন্য এটাকে বলতে হচ্ছে কেমো রিসেপ্টর। তাহলে এটা একটা হচ্ছে ইয়ে তুলে রাখো, সমস্যা নেই। আমাদের এরপরেও হচ্ছে আরো 4টা ক্লাস আছে, আমরা অনেক সিকিউ এমসিকিউ সলভ করব, এই ক্লাস এখনো বাকি আছে। আমি ইভেন তোমাদেরকে বইও দাগায় দিব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা যাদের নেট একটু স্লো ভ্যাক, এখন কি করব বলো, পোল আসতে আসতে পোলের সময় শেষ হয়ে যায়। হ্যাঁ আচ্ছা এর পরের দিন হচ্ছে আরো বেশি করে বাড়ায় দিবনি পোল, সমস্যা নেই। আচ্ছা এবার আমরা আজকের ক্লাসে যতটুকু পড়ছি, আমরা আরো পড়বো, এগুলো আমাদের আরো অনেক কিছু বাকি আছে। আজকের ক্লাস রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাস রিলেটেড আমি কেমিস্ট্রি বই কোনটা ফলো করছি? আমি হচ্ছে হাজারি স্যারের বই ফলো করছি কেমিস্ট্রি, ঠিক আছে, হাজারি এবং নাগ। বলো, আমাদের শরীরের তাপমাত্রা পরিবেশের তুলনায় অনেক বেশি হওয়া সত্ত্বেও আমাদের গরম লাগে হচ্ছে বাহির বরাবর, ত্বক বরাবর, ঠিক আছে। ত্বকের তাপমাত্রা তো আর হচ্ছে 37 ডিগ্রি না, ত্বকের তাপমাত্রা অনেক কম। এক্সট্রা স্লাইড, হ্যাঁ হ্যাঁ এক্সট্রা স্লাইড ডিলিট করে দিব, সমস্যা নেই। মানে এক্সট্রা স্লাইড না, এগুলো হচ্ছে নেক্সট ক্লাসের স্লাইড আর কি। মানে আমি ভাবছিলাম আজকে শেষ করতে পারবো, কিন্তু যেহেতু তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই চ্যাপ্টারের কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ যেহেতু তোমরা কার্বন ডাই অক্সাইডটা বুঝতেছিল না, এই জন্য হচ্ছে পুরো সময় নিয়ে পড়াইছি। আমরা আজমল স্যারের বই দাগায় দিব, হ্যাঁ আমরা আজ অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা, এটা হচ্ছে ব্রেইনের একটা অংশ। পরশুকা হচ্ছে এই যে আমাদের এই যে অস্থিগুলা, তুমি এমনি হাত দাও দেখবা যে অস্থিগুলা পাইছো, ওগুলো হচ্ছে পরশুকা। নাইট্রোজেন দেহে ও হ্যাঁ ভালো কথা মনে করছো, ওই যে কালকে যে বলছিলাম আমরা নাইট্রোজেন তো অনেক বেশি গ্রহণ করি, ঠিক আছে, তো ওই নাইট্রোজেন গুলা তো রক্তে প্রবেশ করে না, হ্যাঁ ওই নাইট্রোজেন গুলা হয় কি আবার ফুসফুসে আমরা যখন নিঃশ্বাস নেই, সম্পূর্ণ নাইট্রোজেনটাই হচ্ছে নিঃশ্বাসের সাথে বের হয়ে যায়, সম্পূর্ণ নাইট্রোজেন। আমরা কিন্তু এই যে একটু আগে যে পড়লাম যে হচ্ছে নিঃশ্বাসের সাথে মাত্র 5% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে, নিঃশ্বাসের বাইরে 5% কার্বন ডাইঅক্সাইড থাকে, এই যে বাকি এত কিছু কি থাকে, মেইনলি নাইট্রোজেন থাকে। আমরা যা নাইট্রোজেন গ্রহণ করি তা হচ্ছে রক্তে যায় না, ওই ফুসফুস থেকে আবার হচ্ছে টোটালি বের হয়ে চলে আসে, কারণ নাইট্রোজেন আমাদের বডির জন্য খুব খারাপ, ঠিক আছে, নাইট্রোজেন আমাদের বডির জন্য খুব খারাপ। আচ্ছা ট্রাকিয়া কি, যে আগের ক্লাস ভাই তুমি মনে করো নাই, তুমি একটু হচ্ছে অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে আগের ক্লাসটা দেখে নিও, ঠিক আছে। এরিথ্রোসাইট হচ্ছে লোহিত রক্তকণিকাকে বলে এরিথ্রোসাইট। কেন্দ্রীয় টেন্ডন কি?
কেন্দ্রীয় টেন্ডন বলে তো কিছু নাই, টেন্ডন আছে। টেন্ডন হচ্ছে এই যে আমাদের এই যে পেশিগুলা যে হচ্ছে অস্থির সাথে যে এই শক্ত অংশ দ্বারা লেগে থাকে ওইটা কি টেন্ডন বলে। কেমো রিসেপ্টর উদ্দীপিত হলে কি হবে, ওই যে আমি যে ফার্স্টে বললাম না ব্রেইন পর্যন্ত উদ্দীপনা যাবে, ওই কেমো রিসেপ্টর বা ওই যে স্ট্রেস রিসেপ্টর এরা উদ্দীপিত হইলেই ব্রেইন পর্যন্ত হচ্ছে ইয়ে যায়। নিঃশ্বাস কেন নিষ্ক্রিয়, কারণ নিঃশ্বাসের জন্য আমাদের কোনো শক্তি দেওয়া লাগে না। থ্যাংক ইউ। আমি কি ঠিক করে এখন অদূর পর্যন্ত চাইতে পারিনি। কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের মাধ্যমে, এই রক্তের মাধ্যমে সারা দেহ থেকে পরিবাহিত হয়ে তারপরেই না ফুসফুসে আসে। ধন্যবাদ। শর্করা জারণ কি? শর্করা জারণ হচ্ছে ওই যে আমরা যে হচ্ছে গ্লুকোজ ভেঙে যে শক্তি উৎপন্ন করি না শ্বসন পদ্ধতিতে, ওইটা কি হচ্ছে বাংলা ভাষায় শর্করা জারণ বলে। ঠিক আছে। হাইপোথ্যালামাস ব্রেইনের একটা অংশ। নাম নিলাম তো, আমি না বললাম যে এম কে আর সোহান ফার্স্ট হয়েছে, সবার আগে অ্যান্সার দিছে। হ্যাঁ ছুটি দিচ্ছি, তোমাদের মনে হয় নিলাম তো নাম, নিলাম। আচ্ছা তাইলে আমার পিছনে জানি না এটা কে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা, আমাদের তো হচ্ছে পরের সপ্তাহে মানে এই চ্যাপ্টারের পরের ক্লাস আমাদের, তাইলে আজকে হচ্ছে এইটুকুই। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো এক ক্লাসে। আসসালামু আলাইকুম।